लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। मैं वो कहने चाहूंगी, बारिश हो रहा है, अभिषेक भी कहेंगे कि हमारा दिल में तमन्ना है, सार पड़ोस का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक दिल में है। ভিডিওটি হঠাৎ করে সামনে চলে এলো, তো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে যদি 2011 সালে সোশ্যাল মিডিয়ার যুগ হতো আর প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন হতো, তো উনি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কারণ যে ব্যক্তি জানেনই না যে কোন মঞ্চ থেকে কি বার্তা দিতে হয়, তিনি কোনোদিন অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন না। মানে ব্যাপারটি একটু ভাবুন, ঈদ যাদের জন্য, যে ধর্মের জন্য, তাদের জন্য ভীষণ পবিত্র একটি উৎসব। সেই উৎসবে আপনি এটা কি করছিলেন? এটা ডায়লগ, এটা কি ছিল? এটা যাত্রাপালা চলছিল নাকি ওখানে? এটা তো সেই ধর্মকে বদনাম করা, সেই ধর্মকে ছোট করা। কারণ আপনারা ভাবুন না, বিষয়টা এরকম হলো, রাম মন্দির উদ্ঘাটন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ভাষণ দিচ্ছেন যে কংগ্রেস তুমি এই করেছিলে, কংগ্রেস তুমি এই, কংগ্রেস প্রত্যেকটা বিষয়কে তোলার জন্য প্রত্যেক মঞ্চ রয়েছে। কোনোদিন দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো সরকারি কাজের উদ্ঘাটন করতে গিয়ে সেখানে মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছেন, বা কিছু বলেছেন, বা টার্গেট করেছেন, বা পলিটিক্স করার চেষ্টা করেছেন? না, সরকারি কাজের জন্য আলাদা মঞ্চ, এবং সেখান থেকে বেরিয়ে যখন পলিটিক্যাল মঞ্চে ওঠেন তখন সেখান থেকে ধুয়ে দেন তৃণমূল কংগ্রেসকে এবং সমস্ত কিছু বলেন। তখন প্রধানমন্ত্রী মনে হয় যে প্রধানমন্ত্রীর যে ইউনিফর্মটি তিনি পরেছিলেন তিনি তো খুলে রেখে চলে এলেন, এবং চলে এলেন ভাজপাতে, বিজেপির হয়ে তখন তিনি স্টার্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করা। মানে প্রত্যেকটা কথা রাখার একটা মঞ্চ থাকে, সব জায়গায় সব মানায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভোট চলে এসছে, তো কাজ এমন করতে হবে যে কাজ আপনাকে দেখে সালাম ঠুকবে আর বলবে দিদি আপনি এই যে কাজ করেছেন আজকে এইটা দেখিয়ে বলুন যে আমাকে ভোট দিন, আমি এটা করেছি। কিন্তু এ কি দিদি, 15 বছরে তো কিছুই সেরকম হয়নি। তাই ডায়লগ চলছে, মুদ্দায় লাখ বুড়া চাহে আর সরফরোজি কা তামান্না, না কি সমস্ত বলেন না, দিদি তো ডায়লগ বাজিতে 1 নম্বর। তো কি ভাবছেন যে ডায়লগে ভোট পেয়ে যাবেন? সব থেকে বড় ড্যামেজ যদি কোনো জায়গা থেকে হতে চলেছে তাহলে সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা। কারণ আপনি যে সম্প্রদায়ের ভোট টানার জন্য এই সমস্ত করছেন না, ওনারাও বুঝে গেছেন যে ডায়লগে পেট চলে না। পেট চালাতে গেলে সঠিক সরকার এবং সঠিক সরকারের হাতে কমান্ড দরকার, ডায়লগে পেট চলে না। তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশিত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসকে টক্কর দেওয়ার জন্য বিজেপিও এবার ভেবে নিয়েছে যে আমরা আর কনফিউশনে থাকবো না, টাকা দেবো কি দেবো না, এই তো বলছি রাজ্যটা লোনে ডুবে গেল আর তারপর বলছি আমরা এত টাকা দেবো, এটা তো হতে পারে না। তাহলে একটা স্থিতি, মানে একটা স্টেবল কন্ডিশনে আসতে হবে, একটা ঠিকঠাক ইস্তাহার দিতে হবে। সেই কারণে বিজেপিও এবার নাকি জানিয়ে দিয়েছেন, সূত্রের খবর, যে 26 থেকে 28 মার্চের মধ্যে বিজেপিরও ইস্তাহার আসতে চলেছে, যেখানে ধরুন শুভেন্দু অধিকারী একরকম বলছেন, সুকান্ত মজুমদার আরেক রকম বলছেন, শ্রমিক ভট্টাচার্য আরেক রকম বলছেন, না একটা প্রপার ইস্তাহার। লক্ষ্মী ভান্ডারকে কাউন্টার করার জন্য অন্নপূর্ণা ভান্ডার, যেখানে তৃণমূল কংগ্রেস একা লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন 1,500 টাকা এবং রাজ্যকে লোনে ডুবিয়েছে, সেখানে বিজেপি বলছেন আমি কেন্দ্র সরকারের সহায়তা নিয়ে রাজ্যে আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি, ইনভেস্টমেন্টের জায়গা গড়ে তুলতে পারি এবং কেন্দ্র সরকারের সাহায্য থাকে, তাহলে সেই লক্ষ্মী ভান্ডার আমরা 1,500 না, সেটাকে অন্নপূর্ণা ভান্ডার করে আমি 3,000 টাকাও দিতে পারি। তো বিজেপির দিক থেকে ক্লিয়ার যে এখানে আটকাচ্ছে, তো আমরা দেবো 3,000। যুব সাথীর দিক থেকে বলছেন যে যুব সাথীকে টক্কর দেওয়ার জন্য যুব শক্তি, কিন্তু সেখানে শুধুমাত্র যুব শক্তি বলে 1,500 না, বিড়ি খাবার টাকা না, 3,000 টাকা। কিন্তু শুধু ওখানে আটকে নয়, ইস্তাহারে নাকি থাকতে চলেছে 18 থেকে 40 বছর বয়সী যুবক যারা রয়েছেন তাদের যোগ্যতা ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণরত অবস্থায় মাসে নাকি 25,000 টাকাও দেওয়া হবে। অর্থাৎ এখানেও যুবককে এবং নারী ভোটকে এক জায়গায় করার একটা প্ল্যানিং আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার? কেউ কনফিউজড হবেন না, কোনো নেতা যেন কনফিউজড বক্তব্য না রাখে। শুধু তাই নয়, এটাও জানিয়ে দিয়েছেন যে সরকারে আসতেই ওই যে সরকারি ফাইলগুলো তৃণমূল কংগ্রেস ধামাচাপা দিয়ে রেখেছে না, যে বেআইনি ভাবে হাত বদল হয়েছে বিভিন্ন দুর্নীতির টাকা, সেই যে ফাইলগুলো এখন সরকার ধামাচাপা দিয়ে রেখেছে, যে এই সরকার না পরিবর্তন হলে তো এই ফাইল ওপেন হবে না। তো বিজেপি যখন সরকারে আসবে সেই ফাইলও ওপেন হবে আর ইনভেস্টিগেশনও হবে। আমি জানাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় চেয়ে নেব পরিচয় করে। পকেট ব্রোকার এটি সম্পূর্ণ ট্রেডিং ইকোসিস্টেম। এখানে একজন আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন 2000 টাকা আর্ন করে দেখি এবার আমি কি করতে পারি। এখানে আমি আমার সম্পূর্ণ নলেজ আর প্ল্যাটফর্মের দেওয়া অফিসিয়াল সিগন্যাল ইউজ করব। এটা আমার ব্যালেন্স,
অ্যামাউন্ট সেট করলাম, 5 মিনিট টাইম সেট করলাম, একটু ওয়েট, এই যে রেজাল্ট, দারুণ একটা স্টার্ট হয়েছে। আমি আরেকটি নোটিফিকেশন পেলাম, দেখি কি আছে। ও নাইস, আমার মনে হয় এটা আমার বেস্ট টাইম চলছে। এখানে ইউরো আর ইউএস ডলারে আপনারা ট্রেড করতে পারবেন। দেখুন আমি একটি ট্রেড নিই, একটু ওয়েট, যা মিস হয়ে গেল, বাট ইটস ওকে, কোনো সমস্যা নেই, এখনো টাইম আছে। আমি আবার একটা নোটিফিকেশন পেলাম, এটা আমার ফেভারিট, গোল্ড। লাস্ট ট্রেড নিই অ্যান্ড রেজাল্ট। এবার আমি চ্যালেঞ্জ পাস করছি ফ্লিকভার্স ওয়াইটি চ্যানেলকে। আমার দেওয়া প্রোমো কোড SJNR ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। সিম্পল আর প্রফিটেবল ট্রেড করতে ব্যবহার করুন পকেট ব্রোকার, লিঙ্ক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সরকারের থেকে তৃণমূল কংগ্রেসের জন্য এটা খুব সহজ যে ফাইলগুলিকে রেখে দিয়ে এবং বিচারাধীন বিচার হোক, কিন্তু সেই সরকার যখন পরিবর্তন হয়ে অন্য সরকার ঢুকবে তখন সেই ফাইলই ওপেন করা হবে, গঠন করা হবে কমিটি, এবং তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারবে বিজেপি সরকার। এটা মানুষের মধ্যে পৌঁছতে চাইছেন, সেটিও লেখা থাকবে ইস্তাহারে। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন যে SIR স্টার্টিং এর আগে, বা আপনারা বলতে পারেন যে এখনো পর্যন্ত টোটাল 3টি সমীক্ষা অলরেডি হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষ জানতে চাইছে যে কার পাল্লা ভারী, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। তো সমীক্ষা তো চমকে দেওয়ার মতো। এই সমীক্ষা তো শুধু আমরা আপনারা জানছি তা নয়, দিদিও কিন্তু খবর রাখেন, মাটি মানুষ, মাটির গন্ধ পেয়ে গেছেন যে কি হতে চলেছে। যেখানে সমীক্ষা সেপ্টেম্বর মাসে, আমি 2025-এর কথা বলছি, সেপ্টেম্বরে প্রথম সমীক্ষা হয়, সেখানে বিজেপির অবস্থা ছিল 88টা আসন পেতে পারে, 88টা আসন পেতে পারে। সেই সমীক্ষা হয়েছে, বিজেপিও নিজের দিক থেকে সার্ভে করিয়েছে, এবং ইন্টারনালি জানা যাচ্ছে যে সমীক্ষাও চমকে দেওয়ার মতো হয়েছে। সর্বনিম্ন আসন বিজেপি পেতে চলেছে 135টি, আর সর্বোচ্চ আসন পেতে চলেছে 168টি। সরকার গড়তে তো 148 লাগে, কিন্তু এইভাবে তাহলে বিজেপির উচিত আবার ঘুমিয়ে পড়া, কারণ হয়ে গেল তো, সরকার গঠন হয়ে যাচ্ছে, আবার কিসের চিন্তা। কিন্তু বিজেপির অন্দরমহল থেকে খবর রয়েছে, যতই সমীক্ষাতে দেখাচ্ছে না কেন যে বিজেপি বাম্পার রেজাল্ট করতে পারে, বিজেপির সরকার গড়তে পারে, কারণ বিজেপির লোগোতে ভোট পড়তে চলেছে। বিজেপি প্রার্থী ভুল দিচ্ছে তো মানুষের আবেগ বেরিয়ে আসছে, বিজেপির নেতারা ভুল করছে তো মানুষ ঠিক করতে এগিয়ে আসছে। মানে কি, এটার সরাসরি ইঙ্গিত হচ্ছে মানুষ বদল চায়, তৃণমূল কংগ্রেসকে সরাতে চায়। তাই বিজেপি যখন ভুল করছে তখন বিজেপির নেতা কি আন্দোলন করবে, মানুষ বলছেন এটা কি হলো ভাই, এখানে এটা প্রার্থী কেন, মানে প্রত্যেকটা মানুষই এখন পলিটিক্সে ইনভলভড ফুল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতা নেত্রীরাও বলে দিয়েছেন যে সমীক্ষা তো আগেও হয়েছে, 21-এও হয়েছে, 2024-এও হয়েছে, তো এইবার সমীক্ষাতে আমরা যাব না, আমরা গ্রাউন্ডে থাকবো, আমরা কাজ করব, আমরা দেখব। কিন্তু এইভাবে দেখবেন, মানে এই ভিডিওটি আপনার দেখা উচিত, মানে এইভাবে, মানে দেখুন তো একবার ভিডিওটি। এখানে এসে পুরো টাকা পয়সা খেলা চলছে, এটা দাঁড়ান না। এই শ্রমিক ভট্টাচার্য, আমরা ভাবছিলাম সরস্বতী পুত্র, এ জানে না কে খাচ্ছে। যে 3বার 4বার 5বার ইলেকশন হারছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। সঞ্জয় সিংকে দক্ষিণ হাওড়া থেকে বালিতে নিয়ে নেওয়া হয়েছে। কবি শঙ্কর ঘোষ 2021-এ হেরেছে, আবার বিধানসভা হারার পরে তারপরে লোকসভা টিকিট দেওয়া হয়েছে। তারপরে দিলীপ সিং 2021-এ হারার পরে 4 বছর 7 মাস ছিল না দলে, তারপরে ও প্রত্যেকবার বলতো আমি টিকিট পেয়ে গেছি। যেদিন এলো 5 মাস বাকি ছিল ইলেকশন, ও বললো আমি টিকিট পেয়ে গেছি। মানে ওর এত ক্ষমতা যে টাকাতে আমি টিকিট কিনে দেবো। আমার মতো কতজন দেখছে পশ্চিম বাংলার 100 মধ্যে 80% বিজেপি কার্যকর্তা বলতে হরিয়া তোমাকে পুলিশ জানে, কারণ আমাকে লোক জানে। পাগলের মতো খেটেছি, শুভেন্দু অধিকারী থেকে বেশি আমি করতে হয়। শুভেন্দু অধিকারী বড় মাপের নেতা, তাই এসে গেছে বলার। আজকে আমি এখানে বাধ্য হই, আমার মতো ছেলে বিজেপির বিরুদ্ধে কথা বলছি না, আমি বিজেপিকে ভালোবাসতাম, বাসি, সারা জীবন বিজেপি করবো, নির্দলেও লড়বো, তাও বিজেপি করবো। কিন্তু এই চোর চিটিংবাজ কোটি কোটি টাকা খাওয়ার সব টাকায় বিক্রি হচ্ছে। আগে 144 মধ্যে আগে 144টা যা মানে টিকিট ডিক্লেয়ার। ইনি হচ্ছেন চাপাদানি বিজেপি নেতা হরি মিশ্র। যে কথাগুলি ইনি বলছেন কোনোটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা নয়, যথেষ্ট যুক্তিসম্মত কথা উনি বলছেন। এখানে একটা কথা ভুল নয়, বলতে চাইছেন যে কর্মীরা 2021-এর পর থেকে পোস্ট পোল ভায়োলেন্সে মার খেয়ে এতদিন পর্যন্ত টিকে রয়েছে, তাদের কথা বিজেপির নেতা ভাবলো না। আর যে নেতা একবার পোস্ট পোল ভায়োলেন্স হয়ে গেল, 21-এর ইলেকশন পার হয়ে গেল, 2 মাস বাড়িতে থাকলো, 3 মাসে বেরিয়ে দেখলো পরিস্থিতি খারাপ, বিজেপি আর আসবে না, সে টিএমসিতে চলে গেল, টিএমসিতে এদিক ওদিক ঘুরে দিদির সাথে এপার ওপার করে সে আবারও বিজেপিতে ফিরে এলো, টিকিট পেয়ে গেল। এটা কি করে হয় ভাই, মানে এটাই ইনি বলতে চাইলেন যে এটা কিভাবে হয় ভাই, বাট কি করে হয় সেটা তো বিজেপির সাংগঠনিক ব্যাপার, তারাই ভালো উত্তর দিতে পারবে। কিন্তু বিজেপি সমীক্ষা এগিয়ে রয়েছে,
দুদিন ধরে আন্দোলন চলছে। এই হরি মিশ্রর আবেগ বলছে যে বিজেপির প্রতি সে কত নিষ্ঠাবান, কতটা বিজেপির প্রতি মানে আবেগ তার মানে একদম প্রকাশ পাচ্ছে, তিনি কতটা কষ্ট পাচ্ছেন এটাও বোঝা যাচ্ছে। সেই জায়গায় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা যখন এরকম আন্দোলন চলছে তিনি বলছেন যে এরা কেউ আমার বিজেপির সমর্থকই না, মানে এরা বিজেপির কেউই না, বিজেপির কেউই না। তারা তো কষ্টে রয়েছে, তাদের তো অভিমান হয়েছে, তাদের তো বোঝানোর সময়, আমি তো এইভাবে এটাকে দেখছি, তাদের তো বোঝানোর সময়, তাদের রাগ ভাঙানোর সময়। জানেন উত্তরাখণ্ডে এরকমই হয়েছিল একটা সিট নিয়ে, যেখানে বিজেপিরই সমর্থক নির্দল হয়ে দাঁড়াতে চেয়েছিল, তাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিলেন, বলেছিলেন তুমি দাঁড়িও না, আমি জানি টিকিটের গন্ডগোল হয়েছে, তোমাকে নিয়ে দল ভাবছে, কিন্তু তুমি দাঁড়ালে কংগ্রেস জিতে যাবে, তুমি দাঁড়িও না। কারণ তার অভিমান হয়েছে, তার আবেগ প্রকাশ পাচ্ছে, সেও দলে কাজ করছে, জান দিচ্ছে ভাই, কার জন্য? দলের স্বার্থেই তো। তো তাকে শ্রমিক ভট্টাচার্য নিমেষের মধ্যে প্রেস কনফারেন্স করে বললেন এই আমার কেউই না। এইটা মানা যায় না, এটা অত্যন্ত মারাত্মক। কিন্তু হলো দুদিন, এবার কাজে নামা উচিত বলে আমার মনে হয়। আমি জানি না, আমি তো এনাদের দলের ভেতরে নেই, এনারা বেটার বলতে পারবেন। কিন্তু কিছু কিছু প্রার্থী, যেমন এনারা বলছেন যে গ্রাউন্ড থেকে নেতা দেওয়া উচিত, ডেফিনেটলি দেওয়া উচিত, কিন্তু কিছু কিছু প্রার্থী সত্যি এমন হয় যা কিন্তু আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। যেমন আমার কাছে খবর আসছে যে তৃতীয় তালিকায় চমক রয়েছেন সঞ্জীব সান্যাল। তো এই সঞ্জীব সান্যালটি কে? হঠাৎ করে এই কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে এনাকে কেন চাপানো হচ্ছে, তাও আবার দিল্লি থেকে এনে? এবার তো প্রার্থী আন্দোলন মানে নেতারা তো আন্দোলন করবেন যে একে কেন হঠাৎ করে দিল্লি থেকে এনে, এখানে নেতার অভাব লেগেছে, এখানে লোক নেই, এখানে কর্মী নেই। কিন্তু এনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, কে, যাকে আপনারা কোথায় পাঠাবেন, যাকে আপনারা বিধানসভায় পাঠাবেন, কি বানিয়ে, লেজিসলেচার বানিয়ে কি করবেন, আইন তৈরি করবেন। আমি তো বলছি সেই সমস্ত সিট উঠিয়ে দেওয়া উচিত যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 12 করা উচিত। অনেক অশিক্ষিত মানুষকেও টিকিট দেওয়া হচ্ছে। আমি এটা ছোট করছি না যে কেন অশিক্ষিতকে দেওয়া হবে, আমি এটা বলতে চাইছি যাকে আপনি বিধানসভায় পাঠাতে চলেছেন, যে আপনার হয়ে কথা বলবে, যে আইন তৈরি করবে, তার মিনিমাম কোয়ালিফিকেশন হওয়া উচিত। নেতারা ডেফিনেটলি যোগ্য, কিন্তু এই সঞ্জীব সান্যালের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, কাজ করেছেন নির্মলা সীতারামনের সাথে, বর্তমানে কেন্দ্র সরকারের সচিব পদের রয়েছেন কর্তা। এনাকে পাঠানো হচ্ছে কৃষ্ণনগর উত্তর থেকে দাঁড় করানোর জন্য। কারণ এই সিটে আগে মুকুল রায় জিতেছিলেন, জয়ী সিট আছে, এনাকে ডেফিনেটলি জিতিয়ে নিশ্চয়ই বড় কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন। তো কার হেল্প হবে ভাই? কৃষ্ণনগর উত্তরের মানুষেরই হবে। এনার মতো ব্যক্তিকে এমএলএ পাওয়া মানে বিশাল ব্যাপার। আমি শুধু ফ্যামিলি বিরাট গৌরবময় সেই কথাতে যাব না, কারণ জানা যাচ্ছে যে নদিয়া জেলার সঙ্গে এনাদের পরিবার এবং এনার নিবিড় সম্পর্ক রয়েছে, যেখানে এনার বাবা 1965 সালের আইএএস অফিসার। শুধু তাই নয়, শচীন্দ্রনাথ সান্যাল যিনি ওনার দাদু, উনি ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। চলুন, ফ্যামিলি তো খুব ভালো, কিন্তু যাকে নেতা হিসেবে পাঠানো হচ্ছে সে কি আদৌ যোগ্য? তার মানে যোগ্য জানতে গেলে তার আইডিওলজি কি সম্পর্কে জানতে হবে। তো প্রথমেই বলে দেবো যে এনার আইডিওলজি হচ্ছেন কট্টর বামফ্রন্টের বিরুদ্ধে। এমনও মন্তব্য করতে শোনা গেছে, পশ্চিমবঙ্গের যখন মোহিনী মিলস বন্ধ হয় তখন বলেছিলেন যে কাজ পাকিস্তানের আর্মি করে উঠতে পারেনি সেই কাজ জ্যোতি বসু সরকার করেছে। আসলে 8 দশকের শুরু থেকে লোডশেডিং আর শ্রমিক আন্দোলনই রাজ্যকে নিয়ে ডুবেছে। আইডিওলজি ক্লিয়ার। কেমন গোছের নেতা জানতে গেলে বুঝতে হবে যে বাঙালিদের জন্য ইনি কি কি বক্তব্য রেখেছেন। কিছু কিছু বক্তব্য শোনা যায় যার মধ্যে অন্যতম হচ্ছে যে বাঙালিরা উচ্চাকাঙ্ক্ষা নেই, সারাদিন সিগারেট ফুকে রাজা উজির মারে, মানে টিজ মারছেন বাঙালিদেরকে, খোঁচাচ্ছেন। বলছেন যে সমাজের কাছে জীবনের সর্বোচ্চ পর্যায় হলো ইউনিয়নের নেতা হওয়া বা আড্ডার বুদ্ধিজীবী হওয়া, তাহলে আর কিছু করার নেই, তাহলে সমাজটি শেষ। তুমি যদি ভাবো সারাদিন পানীয় আর ধূমপান করতে করতে যাবতীয় পৃথিবীর ঘটনা নিয়ে নিজের বক্তব্য রাখবে, তাহলে আমার অভিযোগ করারও কোনো জায়গা নেই। আমার আড্ডাতে আপত্তি নেই, আতেল বাজিতে আপত্তি আছে, ওটা বাঙালির সংস্কৃতি না। মানে একটাই কথা বলতে চাইছেন যে বাঙালি জাগো, তোমার ইতিহাস গৌরবময়, তুমি দেখো তোমরা কি করছো, ফুঁক মারছো কেন? বলছেন নিজে বাঙালি হয়তো পিএমও দপ্তরে রয়েছেন ভাই, তারপরেও বাঙালিদের বলছেন তোমরাও এগো, ওই আড্ডাখানে বুদ্ধিজীবী হয়ে কি লাভ? আমি মেনে নিলাম চায়ের আড্ডায় 5 জনের মধ্যে তুমি সেরা আড্ডাবাজ, কিন্তু ওই হয়ে কি লাভ? তোমার মধ্যে যে পোটেনশিয়ালিটি রয়েছে, তুমি যা করতে পারো তা কেউ করতে পারে না, তোমরা জাগো। তাহলে এখান থেকে একটা নেতার আইডিওলজি, ইন্টেনশন সম্পর্কে জানা যায়। তো এইরকম নেতা যদি জেতে,
মানে আপনারা যদি জেতান, কৃষ্ণনগর উত্তর যদি এরকম এমএলএ পান এবং ইনি যদি মন্ত্রিসভায় যান বা ছাড়ুন মন্ত্রিসভায়, অ্যাসেম্বলিতেও যদি যান, বিধানসভায় যদি যান, তাহলে কত বাম্পার বিষয় হবে আবার ভাবতে পারছেন? কত কি আমরা মানে জানতে পারবো, কত কিছুকে নিয়ে উনি কথা তুলতে পারবেন। আমাদের তো অর্ধেক সমস্যা এখানেই মিটে যাবে, কারণ উনি তো নিজেই অর্থনৈতিক উপদেষ্টা। আর আমাদের রাজ্যের সমস্যাই তো অর্থনৈতিক বিষয়, যা ডুবেছে এই তৃণমূল কংগ্রেস। সেটাকে ঠিক করতে এরকম টাইপের এমএলএ দরকার। এমএলএ হওয়াটা মানে ভোটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যাকে নেতা বানিয়ে পাঠাচ্ছেন, যিনি আপনার হয়ে যারা কথা রাখবেন, তাকে সেই লেভেলের হতে হবে। হ্যাঁ, তার মানে এটাও বলছি না যে যারা গ্রাউন্ডে কাজ করছেন তারা অযোগ্য, তারা নেতা হওয়ার যোগ্য না, সব কটাকে বাইরে থেকে নিয়ে নেতা বানিয়ে দাও, আমি এটা বলছি না। আমি বলছি কিছু কিছু জায়গায় এরকম ব্যক্তিত্ব যদি আসে তাহলে তাকে ডেফিনেটলি স্বাগত করা উচিত। এবং বাকি তো বিজেপি বেটার বুঝবে না। আমি থোড়ি বিজেপির কেউ যে সাংগঠনিক বিষয় টিপ্পণী করবো, টিপ্পণী তো আপনারা করবেন। যা আপনাদের এই পুরো বিষয় নিয়ে মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।